আপনার বন্ধু-বান্ধবের বিষয়টা হচ্ছে এমন যে আমি অনেক সময় তাদের যখন বলছি যে আমি এরকম সিকিউরিটি গার্ডে গেছি, তো অনেকে বিষয়টা অনেক ছলে নিছিল। আসলে তাদের লেভেলটা ছিল আপার ক্লাস। তারা আসলে এই স্ট্রাগলিং যে কি এটা বুঝতো না। তাদের মধ্যে আসলে এটা ছিল না। তো আমারে অনেক সময় ব্যঙ্গ করে বলতো এই সিকিউরিটি গার্ড আরকি এরকম টাইপের কথাবার্তা বলতো। দিনে এইচএসসি পরীক্ষা দিয়ে রাতে নিরাপত্তারক্ষীর কাজ করতেন যশোরের বেনাপোল এলাকার তরুণ মাসুদুর রহমান নয়ন। কলেজে কথায় কথায় সিকিউরিটি গার্ড বলে ব্যঙ্গ করতেন বন্ধুরা। তাচ্ছিলের শিকার সেই তরুণ এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমি মোহাম্মদ মাসুদুর রহমান নয়ন, 24-25 সেশন, সোশিওলজি ডিপার্টমেন্ট, ইউনিভার্সিটি অফ চিটাগং। আমি আমার বাসা যশোর বেনাপোলে। আমি ওখানকার স্থায়ী বাসিন্দা। বর্তমান শাহজালাল হলের সামনে অবস্থান করতেছি। আপনার বন্ধু-বান্ধবের বিষয়টা হচ্ছে এমন যে আমি অনেক সময় তাদের যখন বলছি যে আমি এরকম সিকিউরিটি গার্ডে গেছি, তো অনেকে বিষয়টা অনেক ছলে নিছিল। আসলে তাদের লেভেলটা ছিল আপার ক্লাস। তারা আসলে এই স্ট্রাগলিং যে কি এটা বুঝতো না। তাদের মধ্যে আসলে এটা ছিল না। তো আমারে অনেক সময় ব্যঙ্গ করে বলতো এই সিকিউরিটি গার্ড আরকি এরকম টাইপের কথাবার্তা বলতো। তো আমি মনে তেমন কিছু নিতাম না যে আমি কাজ তো করতেছি, আমি এটলিস্ট চুরি তো করতেছি না। আর যাই হোক, কলেজে আর আমার চাকরি আর কলেজের ক্ষেত্রে সবথেকে বড় বাধা ছিল কিছু মানুষের উল্টোপাল্টা কথা। যেমন আমি ১ম এ আমার প্যাসেঞ্জার টার্মিনালে ডিউটি ছিল না। ১ম ছিল আমাদের আবাসিক এলাকায়, যেখানে আমাদের বন্দরের বিভিন্ন অফিসাররা থাকে আরকি। তো ওখানে আমি গেটে ডিউটি করতাম। তো উনাদের আচার ব্যবহার মানে খুবই খারাপ লাগতো মনে আরকি। তাদের ব্যবহার আসলে একটা শিক্ষিত মানুষ থেকে এমন ব্যবহার পায়, তখনই মনে হতো যে কেমন শিক্ষিত মানুষ হয়ে এমন ব্যবহার করতেছে। আমি একজন স্টুডেন্ট, হয়তো আমিও তার জায়গায় একদিন পৌঁছাবো আল্লাহ রাখলে। তো তখন কি বলবো, ওইগুলাই আমাকে মেন্টালি খুবই ডিপ্রেসড করতো। পড়ালেখার দিক থেকে এমনও মনে হতো যে ছেড়ে দিই সব। ছেড়ে দিয়ে কাজে ঢুকে যাই, কাজ করি। পড়ালেখা করে কি হবে? এরকম মনে করতাম। শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয়, নিজ প্রচেষ্টায় রাজশাহী, জগন্নাথ সহ আরও ৩ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছিলেন নয়ন। ভর্তি প্রস্তুতি যাত্রা আসলে মানে কি বলবো, খুবই মানসিক খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাইতে হয়েছে। যেহেতু আমার ওইভাবে নিজে আসা, আমারে কেউ পাঠায় দেয় নাই, আমার বাসা থেকে বলে নাই তুই অ্যাডমিশনে যা, কিংবা মানাও করে নাই। সম্পূর্ণ নিজে থেকে আসা। প্লাস আমি একটা চাকরি ছেড়ে আসছি। আমার চাকরিটা আমার অনেক ভালো ছিল। আমাদের এলাকা অনুযায়ী অনেক ভালো একটা চাকরি ছিল আরকি। সেখান থেকে আমি ছেড়ে আসছি। মনে সবসময় এটা ফিল হতো, যদি আমি ফেল করি অথবা কোনো জায়গায় চান্স না পাই কি করব? এই চিন্তাটা সবসময় আমার কুড়ে খেত। বাট আমার আম্মু, আমার আব্বু, আমার পরিবার সবসময় আমাকে মেন্টালি সাপোর্ট করছে যে না তুই কর, না হলে না হলো, হলে হলো। আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশের 4টি ইউনিভার্সিটিতে, পাবলিক ইউনিভার্সিটিতে 5টি ইউনিটে ভর্তির সুযোগ পেয়েছি। তার মধ্যে রাজশাহী, চট্টগ্রাম, জগন্নাথ, সাস্ট অন্যতম। এবং আমি তারপরে যখন আমার অ্যাডমিশন জার্নি শেষ হয়ে গেল, আমার ভর্তির জন্য সবকিছুই কমপ্লিট। আসলে তখন আমার যে জমানো টাকা ছিল আমার, সেটা আসলে আর কুলায় ওঠে না। সেটা শেষের পর্যায়ে। তখন আমি কি করলাম, বাসায় বললাম, বলে আম্মুর সাথে পরামর্শ করলাম। বললাম যে আমি যেটা ফোন কিনছিলাম ওই ফোনটা বিক্রি করে দিয়ে আপাতত ভর্তি হই, পরে আবার একটা ফোন কিনে নেবো। তখন আমার আম্মু, যেহেতু আমার শখ ছিল ফোন আরকি, সেহেতু আমার আম্মু আমাকে ফোন বিক্রি করতে দেয় নাই। পরবর্তীতে তিনি তার যে স্বর্ণের একটা চেন ছিল, ওটা বিক্রি করে দিছে আরকি। বিক্রি করে দেওয়ার পরে আমাকে চট্টগ্রাম ইউনিভার্সিটির যে ভর্তির ফি আছে, সেই ফি গুলো পরিশোধ করছে। প্লাস আমার এখানে আসা এবং এই 1 মাস থাকার সম্পূর্ণ খরচ সেখান থেকে সে বহন করেছে আরকি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নিরাপত্তারক্ষীর কাজ করার সময় দারোয়ান বলে বাজে ব্যবহার করতেন শিক্ষিত বাবুরা। তাই সমাজ পরিবর্তনের স্বপ্ন থেকে বেছে নিয়েছেন চবির সমাজবিজ্ঞান বিভাগ। মূলত সমাজতত্ত্ব বিভাগ আমার বেছে নেওয়ার একটা বড় রিজন হইতেছে, যখন আমি ডিউটি করতাম তখন ওই যে কিছু মানুষের আচার ব্যবহার আমার খুবই বাজে লাগতো। আমাদের সাথে আর কি এমন বলতো, এই দারোয়ান এদিকে আয়, কিংবা এই গার্ড এদিকে আয়, এইভাবে আদেশ দিত। তখন আমি বলতাম যে এই মানুষের যে দৃষ্টিভঙ্গি, এই যে সমাজের মানুষের দৃষ্টিভঙ্গি আমাকে বদলাতে হবে। এই জন্য মূলত সমাজ নিয়ে কাজ করা কিংবা সমাজ তত্ত্ব নিয়ে পড়ার মনে একটা আমার আগ্রহ জাগে। সেই থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটির সমাজতত্ত্বে ভর্তি হওয়া আর কি। অবশ্য করোনার আগে মোটামুটি স্বাচ্ছন্দ্যেই ছিল নয়নের পরিবার। করোনার পর আর্থিক টানাপোড়েন বদলে দেয় সব। পড়াশোনার খরচ জোগাতে বাধ্য হয়ে চাকরি নিতে হয় নিরাপত্তারক্ষীর। আচ্ছা, আমার শৈশব খুবই ভালো কেটেছে আমার পরিবারের সাথে। বিশেষ করে আমার আব্বু তখন একটা জব করতো। আমার 2 ভাই পুরোপুরি স্টেবল ছিল। করোনা আসার আগ পর্যন্ত আর কি আমার 2 ভাই এবং আব্বুর সহযোগিতায় আমার সব ইচ্ছাই তারা পূরণ করছে আর কি। এমনি আমার খুবই আনন্দময় জীবন কেটেছে আর কি। আমার জীবনে সবকিছু নরমাল ছিল, বাট কোভিড-19 যেন একটু উল্টাপাল্টা করে দিছে আর কি।
তো ওখান থেকে আমার যখন আমি এসএসসি পরীক্ষা দিই 22 সালে, দেওয়ার পরে আমার আসলে ওই পরিস্থিতি ছিল না যে বাসা থেকে কলেজ ফিটা দিয়ে আমি কলেজে ভর্তি হব। তো তখন আমি 9-10-এ থাকতে আমার একটা ছোট অনলাইনে কাজটা করতাম, করে আমি কিছু টাকা জমায় ল্যাপটপ কিনছিলাম। পরে ওই ল্যাপটপটা সেল করে মূলত আমি আমার কলেজ ফি পরিশোধ করে ভর্তি হই। এখন যখন ভর্তি হই তখন ভাবছিলাম যে আসলে হয়তো আমার সমস্যাটা ঘুচে যাবে, বাট পরে সমস্যা দেখা যায় যে আমার কলেজ থেকে ভাড়া ছিল 50 টাকা আমার বাসা। সো সেই টাকাটা আমার দেওয়ার সামর্থ্য তখন ভাইয়া অথবা আব্বু ছিল না। তারপরে আমি চিন্তা করলাম যে আমাকে এমন করতে হবে যে পড়ালেখা করতে হবে, প্লাস আমার যে পড়ালেখা খরচ এটা নিজেকে বহন করতে হবে, এমন কোনো কাজ করতে হবে যাতে আমি পড়ালেখা করতে পারি, প্লাস আমার সে কাজটাও হয়ে যায়, আমার খরচে কোনো সমস্যা না হয়। তারপরে আমি ভাইয়াদের সহযোগিতায় এবং আমার আব্বুর সহযোগিতায় আমি একটা পার্ট টাইম চাকরির খোঁজ পাই, যেটা ছিল আমাদের বেনাপোল স্থলবন্দরের সিকিউরিটি গার্ড। ওখানে পিমাসিস কোম্পানি ছিল, তার মাধ্যমে আমি যুক্ত হয়ে ওখানে নাইট ডিউটি আর বিকেল শিফট, এই দুইটা ডিউটি আমি ওখানে নেই। কারণ আমার যেহেতু সকালে কলেজ ছিল, আমি কলেজে যাওয়ার জন্য যাতে কলেজে ক্লাস করতে পারি এই জন্য আমি বিকাল শিফট নিতাম আর রাত্রে শিফটটা নিতাম। বিকাল শিফট ছিল আমার 3টা থেকে রাত 11টা পর্যন্ত। সো আমি কলেজে সকালে চলে যেতাম, দেন ওখান থেকে 2:30টায় ছুটি দিলে আমি 3টার মধ্যে জয়েন করে রাত 11টায় একেবারে বাসায় ফিরতাম। ইউনিভার্সিটি ভর্তি অথবা পড়ার যে একটা স্বপ্ন, এটা জাগছে আমার ডিউটিরত অবস্থায়। এক সময় আমার ওখানে কিছু পর্যটন আসে, আমি যেহেতু প্যাসেঞ্জার টার্মিনালে চাকরি করতাম, বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনালে, ওখানে তারা ভারত ভ্রমণের জন্য আসছিল দলবদ্ধভাবে। তা তাদের দেখে তাদের আচার ব্যবহার এবং তাদের কাছ থেকে আমি কিছু পরামর্শ নেই, তারা আমাকে মোটিভেট করে এবং আমি পরে নিজে আর কি মনে মনে ঠিক করছিলাম যে এই পাবলিক ইউনিভার্সিটি একদম ইনশাল্লাহ পড়বো। জীবনের চরম বাস্তবতার মুখোমুখি হয়েও হার মানেননি এই তরুণ। স্বপ্নের জয়ে ছুটছেন প্রাণপণ। তার হার না মানার এই গল্প লাখো তরুণের জন্য দৃষ্টান্ত হতে পারে বলছেন সংশ্লিষ্টরা। সব থেকে বড় মোটিভেশন ছিল আমার আম্মু। আমি যখন ডিউটি শেষ করে যেতাম, আমার আম্মু সবসময় আমার জন্য বসে থাকতো। আমি যদি রাত 12টা 1টাও বাজে আমার লেট হতো যাইতে, তা আমার আম্মু সবসময় আমার জন্য বসে থাকতো এবং সবসময় আমারে বলতো যে নয়ন তুই চেষ্টা করে যা, আল্লাহ কখনো চেষ্টা যে করে আল্লাহ কখনো বিফলে দেয় না, কখনো তুই কিছু তোর প্রতিদান পাবি, তুই চেষ্টা করতেছিস। আর আমার আব্বু প্লাস 2 ভাই আমার সবসময় মেন্টালি সাপোর্ট করতো যে তুই কষ্ট করতেছিস, কিছু ইনশাল্লাহ পাবি সামনে। সেই থেকে আর কি মনে মনে নিজে ভাবতাম যে সবাই যেহেতু আমার সাথে আছে, ভয় কিসের, ইনশাল্লাহ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হাসান আবরার তানভীরের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।